প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডল কি এবং বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করব, তার আগে আমরা বায়ুমণ্ডল কি জেনে নেব। সমুদ্র পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত গ্যাস, সূক্ষ্ম ধূলিকণা ও জলীয় বাষ্পের যে অদৃশ্য গ্যাসীয় আবরণ আমাদের পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবী যখন আবর্তন করছে, পৃথিবীর সঙ্গেই আবর্তন করে চলেছে, তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস দুইভাবে করা হয়ে থাকে। এক, উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, আর দুই, উষ্ণতা বা তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। প্রথমে আমরা উপাদানের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আলোচনা করব। উপাদান অনুসারে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়, যথা হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ার। হোমোস্ফিয়ার, হোমো শব্দের অর্থ হলো সম, স্ফিয়ার শব্দের অর্থ হলো মণ্ডল। আমাদের ভূপৃষ্ঠ থেকে বা পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় 90 কিমি পর্যন্ত, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 90 কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন, বিশেষ করে বিভিন্ন গ্যাস যেগুলো আছে, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড প্রভৃতি বিভিন্ন গ্যাসের অনুপাত প্রায় একই ধরনের হয়ে থাকে, প্রায় সবগুলোকেই প্রায় সমান অনুপাতে আছে। এই জন্য ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তরটি আছে, এটাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার এগুলো সব তাপমাত্রার তারতম্য অনুসারে স্তর বিন্যাস। তাপমাত্রার তারতম্য অনুসারে যে স্তর বিন্যাস করা হয়, তার মধ্য থেকে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের নিচের অংশটা এই হোমোস্ফিয়ারের অন্তর্গত। হেটেরোস্ফিয়ার, হেটেরো শব্দের অর্থ বিষম আর স্ফিয়ার শব্দের অর্থ মণ্ডল। হোমোস্ফিয়ার আমরা জানি 90 কিমি পর্যন্ত বিস্তৃত। এবার 90 কিলোমিটারের উপর থেকে প্রায় 10,000 কিলোমিটার অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ পর্যন্ত বায়ুমণ্ডলের যে স্তরটা আছে তার নাম হেটেরোস্ফিয়ার। এখানে কিন্তু বিভিন্ন যে গ্যাসগুলো আছে সেগুলো সমান অনুপাতে নেই, তাই এর নাম দেওয়া হয়েছে হেটেরোস্ফিয়ার বা বিষম মণ্ডল। হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের যে সীমারেখা আছে, এদের সীমারেখাকে বলা হয় টার্বোপজ। আগে আমরা তাপমাত্রার তারতম্য অনুসারে যে স্তর, তার মধ্যে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের নিচের অংশ ছিল হোমোস্ফিয়ারের মধ্যে। এবার থার্মোস্ফিয়ারের উপরের অংশ বা ঊর্ধ্বাংশ এবং এক্সোস্ফিয়ার হচ্ছে হেটেরোস্ফিয়ারের অন্তর্গত। হেটেরোস্ফিয়ারকে কতগুলো ভাগে ভাগ করা যেতে পারে? কতগুলো ভাগে ভাগ করা হয়? 4টি স্তরে ভাগ করা হয়, উপস্তরে ভাগ করার কথা এখানে উল্লেখ করা হয়েছে। হোমোস্ফিয়ারের শেষ থেকে অর্থাৎ 90 কিমি উচ্চতা থেকে 200 কিমি উচ্চতা পর্যন্ত প্রধানত নাইট্রোজেন গ্যাস আছে, তাই এই অংশটাকে বলা হচ্ছে নাইট্রোজেন স্তর। একইভাবে 200 কিলোমিটার থেকে 1100 কিমি পর্যন্ত অক্সিজেন গ্যাসের প্রাধান্য আছে, তাই এই স্তরটাকে বলা হচ্ছে অক্সিজেন স্তর। একইভাবে 1100 কিমি থেকে 3500 কিমি পর্যন্ত হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকায় স্তরটার নাম হিলিয়াম স্তর। এবং তার উপরে অর্থাৎ 3500 কিমি থেকে 10,000 কিলোমিটার বায়ুমণ্ডলের শেষ স্তর পর্যন্ত প্রধানত হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য আছে, তাই স্তরটাকে বলা হচ্ছে হাইড্রোজেন স্তর। আমরা উপাদানের তারতম্য অনুসারে স্তর বিন্যাস সম্পর্কে জানলাম। এবারে তাপমাত্রার তারতম্য অনুসারে বা উষ্ণতার তারতম্য অনুসারে
বায়ুমণ্ডলের স্তর বিন্যাস সম্পর্কে আমরা আলোচনা করব। তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে 6টি স্তরে ভাগ করা যায়। সবচেয়ে নিচে আছে ট্রোপোস্ফিয়ার, তার উপরে আছে স্ট্রাটোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ারের উপরে মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে আয়নোস্ফিয়ার, তার উপরে এক্সোস্ফিয়ার এবং তার উপরে ম্যাগনেটোস্ফিয়ার। মোট 6টি ভাগ করা হয়েছে তাপমাত্রার বা উষ্ণতার তারতম্য অনুসারে। প্রথমে ট্রোপোস্ফিয়ার। আমরা যদি অর্থ দেখি শব্দটার, গ্রিক শব্দ ট্রোপোস থেকে এসে, যার অর্থ মেশানো, এবং স্ফিয়ার শব্দের অর্থ হচ্ছে মণ্ডল বা অঞ্চল। তাহলে ট্রোপোস্ফিয়ার শব্দটাকে একসঙ্গে বলতে পারি, অর্থ হচ্ছে মিশ্রিত বা অশান্ত অঞ্চল। সংজ্ঞা আকারে আমরা বলতে পারি বায়ুমণ্ডলের সর্বনিম্ন যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তাকে ট্রোপোস্ফিয়ার বলে। তাহলে বায়ুমণ্ডলের একেবারে নিচের স্তর, যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, সেই স্তরটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। নিচের স্তরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের উচ্চতা সব জায়গায় কিন্তু সমান নয়। যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে দেখি, তাহলে নিরক্ষীয় অঞ্চলের ট্রোপোস্ফিয়ার 18 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, এবং যদি আমরা মেরু অঞ্চলে যাই তাহলে সেখানে কিন্তু ট্রোপোস্ফিয়ার ঊর্ধ্বসীমা 8 কিলোমিটার। ট্রোপোস্ফিয়ারের অন্যান্য বৈশিষ্ট্য। উষ্ণতা। এই স্তরে প্রতি 1000 মিটার বা 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার বলে। এই স্তরের ঊর্ধ্বসীমায় তাপমাত্রা নিরক্ষীয় অঞ্চলে -80 ডিগ্রি সেলসিয়াস এবং মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেলসিয়াস। ট্রোপোস্ফিয়ারে কোন কোন বায়ুমণ্ডলীয় উপাদান বেশি আছে? বায়ুমণ্ডলের গঠনকারী উপাদান যেমন বিভিন্ন প্রকার গ্যাস, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, এগুলোর প্রায় 75% এই স্তরেই অবস্থান করছে। ক্ষুদ্রমণ্ডল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি সবগুলোই এই স্তরেই দেখা যায়, তাই একে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। দূষক। বায়ু দূষণকারী প্রায় সমস্ত উপাদানই এই স্তরে অবস্থান করে। ট্রোপোপজ। ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা বা ট্রোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের যে সীমারেখা, সেই সীমারেখাকে বলা হয় ট্রোপোপজ। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্য অনুসারে দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। শব্দগত অর্থ ল্যাটিন শব্দ স্ট্রাটাম অর্থাৎ স্তর, আর গ্রিক শব্দ স্ট্র্যাটোস থেকে এসে। স্ট্র্যাটোস শব্দের অর্থ শান্ত, স্ফিয়ার অর্থ হচ্ছে অঞ্চল বা মণ্ডল, অর্থাৎ শব্দগত অর্থ হল শান্ত অঞ্চল বা শান্ত মণ্ডল। ট্রোপোপজের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় তাকে স্ট্র্যাটোস্ফিয়ার বলে। ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কম ছিল, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিস্তার। ট্রোপোপজ থেকে ঊর্ধ্বে প্রায় 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। ভূপৃষ্ঠ থেকে এর সর্বাধিক উচ্চতা তাহলে কত হলো? 50 কিলোমিটার। বৈশিষ্ট্য। উষ্ণতা। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বাড়ে, এবং যেখানে ট্রোপোপজে নিরক্ষীয় অঞ্চলে ছিল -80 ডিগ্রি সেলসিয়াস, সেখানে নিরক্ষীয় অঞ্চলের যে স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা, সেখানে কিন্তু এর উষ্ণতা -80 ডিগ্রি থেকে হয়ে যাচ্ছে 0 ডিগ্রি বা 4 ডিগ্রি সেলসিয়াস। মানে যত উচ্চতা বাড়লো উষ্ণতা কিন্তু তত বেড়ে গেছে। শান্ত মণ্ডল। এই স্তরে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি প্রভৃতি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়।
দ্রুত গতিসম্পন্ন জেট বিমান ঝড় বৃষ্টি এড়িয়ে চলার জন্য এই স্তরের মধ্য দিয়েই চলাচল করে। ওজোন স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারের এই অংশটাকে ওজোন স্তর বলা হয়। এই ওজোন গ্যাস সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মিকে শোষণ করে তার ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। শক্তিমেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড। স্ট্র্যাটোস্ফিয়ারের বিশেষ করে 2 মেরু অঞ্চলে বরফের ক্লাস দ্বারা গঠিত মেঘ দেখা যায়, যাকে শক্তিমেঘ বলা হয়। স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং এখানে ভুল লেখা আছে মেসোস্ফিয়ারের, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সীমারেখাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে যে সীমারেখাটা আছে সেই সীমারেখাকে স্ট্র্যাটোপোজ বলে। এই সীমারেখা প্রায় 5 কিমি বিস্তৃত এবং এখানে কিন্তু উষ্ণতা অপরিবর্তিত থাকে, মানে বাড়া কমা হয় না। তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। শব্দগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ। গ্রিক শব্দ মেসো শব্দের অর্থ মধ্যভাগ এবং স্ফিয়ার শব্দের অর্থ অঞ্চল বা মণ্ডল। সংজ্ঞা। স্ট্র্যাটোপোজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপোজ। স্ট্র্যাটোপোজের উপর থেকে প্রায় 80 কিমি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিমি উচ্চতা যুক্ত স্থান পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের তৃতীয় যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় তাকে মেসোস্ফিয়ার বলে। তাহলে এটা স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা স্ট্র্যাটোপোজ থেকে শুরু হচ্ছে এবং ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 80 কিমি উচ্চতা যেখানে শেষ হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে 80 কিমি উচ্চতা যেখানে শেষ হচ্ছে সেই পর্যন্ত একটা স্তর আছে যেখানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু আবার সেই ট্রোপোস্ফিয়ারের মতো হ্রাস পেতে থাকছে। ট্রোপোস্ফিয়ারের মতো অনুপাতে না হলেও উষ্ণতা কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে যে স্তরে উষ্ণতা হ্রাস পাচ্ছে সেই স্তরটার নাম দেওয়া হয়েছে মেসোস্ফিয়ার। এটার বিস্তার কত? স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সীমা 50 কিমি থেকে এবং সর্বাধিক উচ্চতা 80 কিমি পর্যন্ত এর বিস্তার। 50 কিমি থেকে 80 কিলোমিটার। বৈশিষ্ট্য। উষ্ণতা কি বলা হচ্ছে? এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কিন্তু হ্রাস পাচ্ছে। যখন আমরা 80 কিলোমিটার উচ্চতায় পৌঁছে যাচ্ছি সেখানে কিন্তু তাপমাত্রা কমে -93 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে। আমরা স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে 0 ডিগ্রি তাপমাত্রা দেখছিলাম, মানে স্ট্র্যাটোপোজের ওখানে। সেটা আবার যখন মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমায় চলে যাচ্ছি সেই তাপমাত্রা হয়ে যাচ্ছে -93 ডিগ্রি সেলসিয়াস। এখানে উল্কার ক্ষেত্রে কি হচ্ছে? পৃথিবীর দিকে ছুটে আসা উল্কা এই স্তরে আসার পরে কিন্তু সব পুড়ে যায়। এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি উল্কাখণ্ড আসছে এবং এই স্তরে পুড়ে সব ছাই হয়ে যাচ্ছে। পরে বায়ুচাপ। মেসোস্ফিয়ারের বায়ুচাপ কেমন? এই স্তরে বায়ুচাপ কি হবে? ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কিন্তু অনেক কম। নৈশদ্যুতি মেঘ। বায়ুর ঊর্ধ্বগামী পরিচালন স্রোতের জন্য জলীয় বাষ্প প্রবেশ করে অতি হালকা নৈশদ্যুতি মেঘ এখানে কিন্তু সৃষ্টি হয়। মেসোপজ। মেসোস্ফিয়ারের যে ঊর্ধ্বসীমা অর্থাৎ মেসোস্ফিয়ার এবং এর পরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার যে সীমারেখায় পরস্পর মিশেছে সেই সীমারেখাকে বলা হচ্ছে মেসোপজ। এই অংশে উষ্ণতা হয় -93 ডিগ্রি সেলসিয়াস। থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উপরে যে স্তরটা আছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। শব্দগত বা ব্যুৎপত্তিগত অর্থ কি বলা হচ্ছে? গ্রিক শব্দ থার্মো যার অর্থ তাপ এবং স্ফিয়ার যার অর্থ মণ্ডল, অর্থাৎ তাপমণ্ডল, মানে তাপমাত্রা এখানে বেশি। সংজ্ঞায় কি বলছে? মেসোপজের ওপর বায়ুমণ্ডলের চতুর্থ যে স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা অতি দ্রুত বৃদ্ধি পায় তাকে থার্মোস্ফিয়ার বলে। তাহলে থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আবার কি হচ্ছে? স্ট্র্যাটোস্ফিয়ারে যেমন উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছিল, থার্মোস্ফিয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই ঘটছে। উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছে, কিন্তু এখানে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ছে।
ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 500 কিমি পর্যন্ত। মেসোস্ফিয়ার শেষ হচ্ছিল 80 কিলোমিটারে, আর থার্মোস্ফিয়ার শেষ হচ্ছে 500 কিমিতে। তাহলে মেসোপজের পর থেকে এর বিস্তার কত? 500 থেকে 80 বাদ দিলে হয় 420 কিলোমিটার। তাহলে থার্মোস্ফিয়ারের বিস্তার হচ্ছে 420 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 500 কিমি আর মেসোপজের পর থেকে 420 কিমি। বৈশিষ্ট্য। উষ্ণতার ক্ষেত্রে কি বলা হচ্ছে? অতি যে বেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি বা গামা রশ্মি প্রভৃতির প্রাচুর্যের কারণে এই স্তরের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা খুব দ্রুত হারে বাড়ে। এর সর্বোচ্চ সীমায় মানে 500 কিলোমিটার উচ্চতায় যখন আমরা পৌঁছাবো, সেখানে কিন্তু তাপমাত্রা হয়ে যাবে 1200 ডিগ্রি সেলসিয়াস। এর ঘনত্ব, এখানে কিন্তু বায়ুর ঘনত্ব খুবই কম, মানে উপরের দিকে আমরা যত যাচ্ছি ঘনত্ব কিন্তু কমবে, বায়ুমণ্ডলের নিচের স্তরে ঘনত্ব বেশি হয়। বায়ুমণ্ডলের মোট যে ভর তার 1/200 ভাগ থাকে এই স্তরে, তাই এই স্তরটি অত্যন্ত হালকা। আয়নমণ্ডল। থার্মোস্ফিয়ারে বায়ু আয়নিত অবস্থায় থাকে, এই কারণে এই স্তরটাকে আয়নোস্ফিয়ার বা আয়নমণ্ডলও বলা হয়। বেতার তরঙ্গ। এই স্তরে গ্যাসগুলি আয়নিত অবস্থায় থাকায় ভূপৃষ্ঠ থেকে প্রেরিত বেতার তরঙ্গগুলি এই স্তরে প্রতিফলিত হয় এবং আবার নিচের স্তরে ফিরে আসে। এই স্তরে মেরু জ্যোতি সৃষ্টি হতে দেখা যায়, যা সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা নামে পরিচিত। কিভাবে মেরুজ্যোতি সৃষ্টি হয়? যেহেতু এখানে বিভিন্ন গ্যাসগুলি আয়নিত অবস্থায় আছে, তাই আয়নিত বায়বীয় কণাগুলি ইলেকট্রন ও প্রোটনের সংস্পর্শে এলে যে আলো বিচ্ছুরণ ঘটে, তা থেকে মেরু অঞ্চলে মেরুজ্যোতি সৃষ্টি হয়। পরের স্তর এক্সোস্ফিয়ার। গ্রিক শব্দ এক্সো, যার অর্থ বাইরে, এবং স্ফিয়ার অর্থ হচ্ছে মণ্ডল, মানে বাইরের দিকের অঞ্চল। থার্মোস্ফিয়ারের উপরের স্তর যেখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় তাকে এক্সোস্ফিয়ার বলে। এখানেও কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কিন্তু বাড়ছে। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 500 কিমি উচ্চতা পর্যন্ত ছিল, 500 কিমিতে শেষ হয়েছিল থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। তারপর থেকে 1500 কিমি পর্যন্ত এক্সোস্ফিয়ার অবস্থান করছে। এর বৈশিষ্ট্য কি? উষ্ণতা। এই স্তরে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, তবে থার্মোস্ফিয়ারের মতো অত দ্রুত হারে বাড়ে না। এই স্তরের সর্বোচ্চ সীমায় উষ্ণতা হয়ে যায় 1600 ডিগ্রি সেলসিয়াস। এটি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হিসাবে উল্লেখ করা যায়। উপাদান। এই স্তরটির প্রধানত হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। এই কারণে স্তরটি খুবই হালকা এবং পাতলা হয়। কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহের যে কক্ষপথ, মহাকাশে যে স্টেশনগুলো রাখা হয়, সাধারণত এই এক্সোস্ফিয়ারেই সেগুলো অবস্থান করে। তাহলে আমাদের যে কৃত্রিম উপগ্রহগুলো, যেমন আর্যভট্ট, এই সমস্ত কৃত্রিম উপগ্রহগুলির যে কক্ষপথ আছে সেগুলো কিন্তু সব, এবং মহাকাশে যে স্টেশনগুলো আছে সেগুলো সব এক্সোস্ফিয়ারে অবস্থান করছে। ম্যাগনেটোস্ফিয়ার শব্দগত অর্থ বা ব্যুৎপত্তিগত অর্থ। ম্যাগনেট মানে চুম্বক, আর স্ফিয়ার মানে অঞ্চল। ম্যাগনেটোস্ফিয়ারের তাহলে শব্দগত বা ব্যুৎপত্তিগত অর্থ হলো চুম্বকীয় অঞ্চল। এক্সোস্ফিয়ারের উপরে মানে 1500 কিলোমিটারের পর থেকে যে অঞ্চল, উপরে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটি হলো ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম দেওয়া হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের উপর 1500 কিমি থেকে প্রায় 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই ম্যাগনেটোস্ফিয়ার বিস্তৃত। বৈশিষ্ট্য কি বলা হচ্ছে?
চুম্বক ক্ষেত্র, এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি প্রোটন ও ইলেকট্রনের চুম্বক ক্ষেত্র আছে। তাহলে ম্যাগনেটোস্ফিয়ারে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে। ভ্যান অ্যালন বলয়, এই স্তরে ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয় আকারে অবস্থান করছে, যাকে ভ্যান অ্যালন বলয় বলে। নিরক্ষীয় অঞ্চলে এরকম দুটি বলয় আছে, একটির উচ্চতা হচ্ছে 3000 কিলোমিটার আর একটির উচ্চতা হচ্ছে 16,000 কিলোমিটার উচ্চতায়। তাহলে আমরা তাপমাত্রার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের 6টি স্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আলোচনা করার সময় আমরা দেখলাম টোপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কম ছিল, আর এটা ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা ছিল 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার। পরে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ছিল, এখানে এর সর্বোচ্চ সীমা ছিল 80 কিলোমিটার। তারপরে স্তরটা ছিল মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ারের উপরে স্তর ছিল থার্মোস্ফিয়ার, তার উপরে এক্সোস্ফিয়ার, তার উপরে ম্যাগনেটোস্ফিয়ার। আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই বায়ুমণ্ডলের স্তরগুলি সম্পর্কে যদি আরও তোমাদের কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি বন্ধুদেরকে দেখানোর ইচ্ছা থাকে তাহলে শেয়ার করবে। পরের ভিডিওগুলি পাওয়ার জন্য জিওল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।